আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি এক বাক্যে বলতে পারি অসুন্দর দিকে এগোতে শুরু করেছে। শেখ হাসিনা গত ১৬ বছর বাংলাদেশকে যে অসুন্দর রাজনীতির অন্ধকার একটা কি বলবো অতল গহ্বরে আটকে দিয়েছিল, সেখান থেকে বাংলাদেশের রাজনীতির মুক্তি মিলবে প্রতিশ্রুতি ছিল এমনটি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন, বিএনপি এবং জামায়াত, তাদের মধ্যে অসুন্দর রাজনীতির জায়গা ক্রমান্বয়ে বাড়ছে। যে দুটো দল বিগত সময় একজোট হয়ে ফ্যাসিস্ট হটানো আন্দোলন করেছিল, সেই দল দুটোর মধ্যে তিক্ততা বাড়ছে। একদিকে তারেক রহমান তাদেরকে মুনাফেক, শেরকারি বা কাফের সম্বোধন করছে, অন্যদিকে জামায়াত তাদের প্রতিবাদ করছে। আবার দেখা যাচ্ছে যে নির্বাচনের মাঠে জামাত বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা যখন করতে শুরু করেছে, তখন রাজনৈতিক নেতাদের চরিত্রকে জাতির কাছে মিথ্যা প্রমাণের জন্য নানান রকম ফটো কার্ড, অডিও, ভিডিও মার্কেটে আসতে শুরু করেছে। এর মধ্যে ডক্টর শফিকের একটি অশ্লীল পিকচার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এসছে। কথা বলবো সেটা নিয়ে। পাশাপাশি আরো যে বিষয়গুলো আমরা দেখেছি, জামাত নেতার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেখানে কি বক্তব্য দেওয়া হয়েছে এবং এটার নেপথ্যে আসলে কারা ছিল, সেই বিষয়গুলো আমরা আপনাদের জানাবার চেষ্টা করব। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু কমেন্ট করে আমাকে জানান তো যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো, প্রিয় দর্শক, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। কমেন্ট করবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। গাড়ির ভেতরে সাউন্ডের কোনো জটিলতা হলেও আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বিষয়টা হলো, জামাত নেতা ডক্টর শফিকের কিছু ফটো কার্ড আমার সোশ্যাল অ্যাকাউন্টে হাজির হয়েছে। অনেকে আমাকে ইনবক্সেও পাঠিয়েছেন। সেখানে তাকে খালি গায়ে একটা বোরকা পরা নারীর পাশে দেখা গেছে। প্রশ্ন হলো, ডক্টর শফিক খালি গায়ে, আর পাশের মহিলা বোরকা পরা কেন? সেটা একটু চিন্তা করেন যে একজন ইসলামী দলের আমির, তাকে এআই ব্যবহার করে বা বিভিন্ন গ্রাফিক্স টেকনোলজি ব্যবহার করে শত্রুরা তাকে জাতির কাছে লিঙ্ক টু করার জন্য তাকে উলঙ্গ করে একটা বোরকা পরা মেয়ের সাথে বসিয়ে দিয়েছে। বিষয়টা হলো, এই দৃশ্যগুলো কতজন মানুষ বিশ্বাস করছে? যদি বিশ্বাস না করে, তাহলে এইরকম অপপ্রচার বা এই ঘৃণ্য অপরাধগুলো কারা করছে? নির্বাচনে বিজয়ের জন্য এরকম অরুচিকর বিষয়গুলো কি মানুষ বা মুসলিম হিসেবে আপনি গ্রহণ করবেন? নাম্বার 2, তারেক রহমানকে নিয়ে বট বাহিনী যে অপপ্রচারগুলো করছে, সেই অপপ্রচারগুলোর জন্য তারেক রহমান আসলে কতটুকু দায়ী? একটা মানুষ দীর্ঘ ১৭ বছর লন্ডনে ছিলেন, দেশে এসছেন একটা সুন্দর রাজনীতি উপহার দেওয়ার জন্য। তখন তাকে টার্গেট করা হচ্ছে। এটাও একটা অসুন্দর রাজনীতির অংশ। আবার ডক্টর শফিকুর রহমান জামায়াত আমির, তার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক তো না, দুঃখিত, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। আমি এই বিষয়টি নিয়ে একটু আমাদের রাষ্ট্রের খুব উচ্চ পদস্থ যারা দায়িত্বশীল এই বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা অনেকেই বলছেন যে এই বিষয়টির একটা অভিযোগ তাদের কাছে এসেছে যে রাষ্ট্রপতি ভবন থেকে, শাহাবুদ্দিন চুপ্পুর ভবন থেকে কাজটি নাকি করা হয়েছে। আ একটি মেইল এসছে হ্যাকারদের, সে মেইলটির মাধ্যমেই তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আবার দেখলাম ৭১ টেলিভিশন এই হ্যাকটিকে বৈধ করার জন্য নানান রকম সংবাদ পরিবেশন করে। যদিও ৭১ টিভির সিইও আমার বন্ধু আছেন, আমাদের সাথে একসাথে আমরা কাজ করেছি দীর্ঘ সময়। সে ৭১ টিভিতে ছিলেন, বিএনপি পন্থী আমার খুব ক্লোজ বন্ধু শফিক। বিষয়গুলো হয় কি, গণমাধ্যমের কিছু চরিত্র থাকা উচিত, যে চরিত্রগুলো যদি আমরা ভুলে যাই,
মনে রাখবেন সেই গণমাধ্যম থেকে মানুষ সরে যান। আমি বেশ কিছুদিন অনেকগুলো জেলা সফর করেছি নির্বাচনের বিভিন্ন বিষয়ে খবর সংবাদের জন্য। একটা বিষয় আমার ভালো লেগেছে বা একটা বিষয়ে আমি আতঙ্কিত হয়েছি, দুটোই বলব। উঠে আসো। এই জায়গাটাই ভালো ছিল। এখন রানিং করে যাচ্ছি। একটা বিষয় আমার কাছে খুব আতঙ্কের মনে হয়েছে যে আমাদের গণমাধ্যমগুলো নিজেরা নিজেদের পুঁংটি মেরে দিয়েছে। আমি শব্দটা শুদ্ধ করে বলেছি, অশ্লীলভাবে বলিনি, কেউ কিছু মনে করেন না। কেন? গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে তার দলীয় প্রচার মাধ্যম হিসেবে তৈরি করতে গিয়ে পুরো গণমাধ্যমকে শেষ করে ফেলেছে। বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের জায়গাটিতে বসে পড়েছে। যার কারণে মানুষ টেলিভিশন, পত্রিকা এগুলো দেখা বা কিনে পড়ার কাজটি বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে মানুষ চলে এসছে আমাদের YouTube, Facebook এ সংবাদের জন্য। একটা পর্যায়ে টেলিভিশনগুলোর বিজ্ঞাপনের রেট কমে গেছে। টেলিভিশনগুলোর মোজাম্মেল বাবুরা সরকারের কাছে আবেদন করেছে যেন YouTube, Facebook বন্ধ করে দেয়া হয়। কারণ আমাদের কারণে টেলিভিশনগুলো কেউ দেখছিল না। তো সেই বিষয়টি এখন বর্তমান সময়ে এসে হাজির হয়েছে। প্রত্যেকটা টেলিভিশন দখল করে ফেলেছে আমার বিএনপির বন্ধুরা, এবং সেখান থেকে তারা যত প্রকার অপপ্রচার করা যায়, অর্থাৎ ১২ তারিখ পর্যন্ত রাজনৈতিকভাবে তারা টেলিভিশনগুলোকে ব্যবহার করতে চায় তাদের বিপরীত বা তাদের শত্রু পক্ষের বিরুদ্ধে। এবং এই অপপ্রচারগুলো সাংবাদিকতার এথিক্স বা আইনকে লঙ্ঘন করে তারা করছে, যাতে তারা মনে করছে যে গ্রামের মানুষ তো অনেক কিছু বুঝে না, এমন ভাবে আমরা প্রচার করব যাতে করে মানুষ মনে করবে যে এই কাজটা সত্য। কিন্তু আজকালকার মানুষগুলো, যে সেই রিক্সাওয়ালা হোক আর বাদাম বিক্রেতা হোক আর মুচি হোক, নাপিত হোক, যেই হোক, সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রত্যেকটা মানুষ সত্য জেনে গেছে, সত্য জানতে শুরু করেছে, এবং টেলিভিশনগুলোর কাছ থেকে, পত্রিকাগুলোর কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যেই কারণে এখন কোন রাজনৈতিক ব্যক্তি টেলিভিশনে যত কথাই বলুক, টকশো করুক, মানুষের কানে আর যায় না। মানুষ টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা, আমার দর্শকরাই বলবেন, কজন মানুষ আছেন যারা টিভি দেখে না? টিভি দেখার কোনো মানুষ নাই। সংবাদ দেখার জন্য এখন মানুষ সোশ্যাল মিডিয়া নজর রাখে। কেন বলছি? জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এটা বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে। প্রশ্ন হলো, আদৌ কি হ্যাক হয়েছিল? আর কি লেখা হয়েছিল? জামাত আমির কর্মজীবী নারীদেরকে পতিতা বা বেশ্যার সাথে তুলনা করেছেন, এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি কর্মজীবী নারীদের কর্ম ঘন্টা কমিয়ে ৫ ঘন্টা করতে চেয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি কি করে কর্মজীবী নারীদেরকে খুব অশ্লীল ভাষায় এই কথাটি বলবেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ইসলাম কি কর্মজীবী নারীদেরকে এই চোখে দেখে কিনা? দেখে না। ৩ নাম্বার প্রশ্ন হলো, ডক্টর শফিক নির্বাচনের আগে যে দেশের বিশাল সংখ্যক নারী ভোটার, তাদেরকে এই শব্দটি ব্যবহার করবেন কিনা? এই সময়টিতে তার মনের মধ্যে এই শব্দটা থাকলেও করবেন কিনা? উত্তর না। প্রশ্ন হলো, ডক্টর শফিকের এক্স অ্যাকাউন্ট হ্যাক করলো কারা? প্রেসিডেন্ট দপ্তরে থাকেন কারা? যারা একটু রাষ্ট্রের নিয়ম কানুন বা এইসব বিষয় জানেন, তারা বোঝেন। ডক্টর শফিকের অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষমতা আসলে কাদের আছে? কারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসেন? এর উত্তর আপনারা সবাই জানেন। আমাদের রাষ্ট্রীয় এজেন্সি। যদি রাষ্ট্রীয় এজেন্সি এইভাবে রাজনৈতিকভাবে কোনো পক্ষ অবলম্বন করেন, তাহলে এই এজেন্সির মূল্য থাকলো কি? এই এজেন্সি রাষ্ট্রের নিরাপত্তার কি কাজে লাগবে? বিগত সময়ে শেখ হাসিনা এই এজেন্সিগুলোকে ব্যবহার করে মানুষ হত্যার কাজ করেছে। এখন সেই এজেন্সি কোনো একটি রাজনৈতিক দলকে জেতাতে চাইছে, তার প্রধান কারণ তারা যে বিগত সময়ে গুম, খুন, ক্রস ফায়ার করেছে, এটা যেন তাদের পক্ষে সরকার এসে বৈধতা দেয়, অর্থাৎ তাদের কোনো বিচার না হয়। তাই তারা এমন একটি দলকে রাজনৈতিকভাবে হারাতে চায়, যারা আগামী দিনগুলোতে এসে বিচার করবে এই হত্যা, গুম, খুনের। তাই তারা তাদের আটকাতে চায়, তাদের পথ আটকাতে বা পরাজিত করতে চায়। প্রশ্ন হলো, বাংলাদেশের ওই এজেন্সিকে কে গোনায় ধরে? রাতের অন্ধকারে কালো মাইক্রো এনে কাউকে তুলে নিয়ে জবাই করে শীতলকায় ফেলে দেয়া, মুখ বেঁধে ফেলে দেয়া, গুম করা, সময়টা চেঞ্জ হয়ে গেছে।
আমাকে কিছু পুলিশ ভাই বলেছিল একবার ৫ তারিখের পরে তাদের সাথে কথা হইছে। যে মানুষ পুলিশকে এত ঘৃণা করে ৫ তারিখের সময় আমরা বুঝতে পেরেছি। হাসিনা পুলিশকে এত জঘন্য একটা পেশায় নিয়ে গেছে যে মানুষ আন্দোলনের পর পুলিশকে দেখছে মানুষ পিটা গাছের সাথে ঝুলে রাখছে। এত ঘৃণা করে পুলিশকে মানুষ আমরা বুঝি নাই। আমরা একটা আতঙ্ক তৈরি করতে গিয়ে জনগণের ঘৃণায় রূপ নিয়েছি। তো আমাদের এই রাষ্ট্রীয় কিছু এজেন্সি বা কিছু করাপ্টেড ব্যক্তি সবাইকে বলছি না প্লিজ এটা সবার গায়ের দিকে নেবেন না। তো কি দাঁড়িয়েছে? আমাদের এজেন্সির কিছু অতি উৎসাহী ব্যক্তি তারা অবৈধ ইনকামের জন্য গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেয়ার জন্য রাষ্ট্রকে বা নেত্রীকে বা ক্ষমতার ব্যক্তিকে খুশি করাতে গিয়ে হেন অপরাধ নাই যা তারা করেন। ফলশ্রুতিতে পুরো রাষ্ট্রীয় এজেন্সিকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, অপরাধী করে ফেলেছে। আমাদের রাষ্ট্রীয় এজেন্সিগুলো কি আসলে অপরাধী? না, তারা দেশপ্রেমিক। কিন্তু তাদের মধ্যে ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন তারা কাউকে খুশি করতে গিয়ে এই কাজগুলো করেন। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে নোংরা খেলাটি চলছে। একদল তারেক রহমানকে নিয়ে, একদল জামাত আমিরকে নিয়ে নোংরা ভাষাগুলো ব্যবহার করছেন, মিথ্যাচার শুরু করছেন। আবার দেখেন এই টুইট অ্যাকাউন্টটি সবাই জানেন যে এটি একটা হ্যাকড অ্যাকাউন্ট থেকে এই লেখাটি আসছে। আবার বিএনপি পক্ষের লোকগুলোকে এটা অন করে এমন ভাবে প্রচার শুরু করেছে যেন এই একটা মিথ্যা দিয়ে তাদের নির্বাচনে জিততে হবে। মানে আশ্চর্য লাগে না বিষয়টা? যে বিএনপির মতো একটা বিশাল শক্তিশালী জনপ্রিয় দল তারা জামাতের নামে এই অপপ্রচার দিয়ে জিততে হবে কেন? তাদের কি রাজনৈতিক আর কোনো এজেন্ডা নেই? যে দলটি কখনো ক্ষমতায় আসবে এই প্রশ্নটি আমাদের মাথায় আসেনি কখনো। যাদেরকে চিন্তাই করিনি জামাত ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপির আক্রমণাত্মক ভূমিকাগুলো অ্যাটিটিউড বলে দিচ্ছে, মানে তাদের যেই আচরণগুলো বলে দিচ্ছে মেবি বিএনপি বুঝতে পারছে আগামীতে জামাত ক্ষমতায় আসতেছে। নতুবা তারা এই কাজগুলো কেন করবে? আজকে যদি বিএনপি জামাত নিজেরা নিজেদের মধ্যে শিষ্টাচারকে ধরে রাখতে না পারে, আবার তারেক রহমানের মতো একজন ব্যক্তিকে নিয়ে যেভাবে খাম্বা বা হাবিজাবি ইস্যুতে বট বাহিনীগুলো অপপ্রচার করছে, তারা ভালো করেই জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে এগুলো ছিল আওয়ামী ফ্যাসিজমের ন্যারেটিভ এবং মিথ্যাচার, যেগুলো গত ১৫ বছরে হাসিনা প্রমাণ করতে পারেনি। তারপরেও জামাত তারেক রহমানকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, খাম্বাবাজ এগুলো প্রমাণের চেষ্টা করছে। আমি মনে করি কি জানেন? খুব সহজ একটা কথা বলি। যারা ডক্টর শফিককে ল্যাংটা করছেন, তারা বুঝতেছেন না যে ডক্টর শফিকের অনুরাগীরা তারেক রহমানকে ল্যাংটা করবে। আবার যারা ডক্টর তারেক রহমানকে ল্যাংটা করছেন, উলঙ্গ করছেন, তারা বুঝতেছেন না তারেক রহমানের অনুসারীরা শফিককে ল্যাংটা করবে। আপনারা একে অপরকে এইভাবে নোংরা করবেন না। করতে গেলে আপনার নিজের নেতাকে ল্যাংটা করা হয়ে যায়। এগুলোর ফলে আপনারা কি বুঝতেছেন? নিজের নেতাকে আপনারা উলঙ্গ দেখতেছেন। দেখেন আরেকটা বিষয়, তারেক রহমান এবং ডক্টর শফিকের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও তারা কিন্তু একে অপরকে সৌহার্দ্যের ভাষায় জবাব দেয়। এবং সাম্প্রতিক সময়ে দেখেন আমাদের রাষ্ট্রে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। অনেক বক্তব্যকে কাটছাঁট করে অনেক নোংরা ভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে এবং প্রতি মুহূর্তে মিডিয়া একটা পক্ষ অবলম্বন করে অন্য পক্ষটাকে ঘায়েল করার চেষ্টা করছে। যদি কোনো কারণে জামাত ক্ষমতায় চলে আসে, বুঝতে পারছেন কি হবে? আওয়ামী লীগের মিডিয়া কর্মীরা কোথায় গেছে বলেন? আছে কেউ দেশে? নেই, পালিয়ে গেছে সব। কিন্তু আমাদের মিডিয়াটা কেন যেন নিরপেক্ষ জায়গা থাকতে পারছে না। নির্বাচন যত ঘনিয়ে আসছে অপপ্রচার তত বাড়ছে। এই যে বলা হচ্ছে জান্নাতের টিকিট, আমি এখন পর্যন্ত জান্নাতের টিকিটের যে আমাদের কোনো নেতার বক্তব্যে খুঁজে পাইনি। খুব চেষ্টা করেছি। কিন্তু সব জায়গায় এই মিথ্যাটা প্রচার করছে। প্রশ্ন হলো জামাতকে হারাতে হলে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কেন বিএনপিকে? আবার বিএনপিকে হারাতে হলে তারেকের এই খাম্বা ইস্যুটিকে সামনে আনতে হচ্ছে কেন জামাতকে? তারা জাতিকে কি দিবে? এই বিষয়টিকে তারা কেন সামনে আনছে না? আগামী দিনের ন্যারেটিভ কি হবে? এই বিষয়টিকে আনছে না কেন? বিএনপি কেন বলছে না যে তারা ক্ষমতায় আসলে চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, দখলদারি তো চলবে না, সব বন্ধ করে দিবে তারা। বলছে, বিএনপি বলছে না। অর্থাৎ নিজেরা কি করতে চায় রাষ্ট্রের জন্য সেই কাজটি না করে একে অপরকে ঘায়েল করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতি অসুন্দর দিকে যাচ্ছে।
নির্বাচন ঘনিয়ে আসছে। আজকে থেকে আমি আবার বাংলাদেশের অনেকগুলো খবর দিব। আবার গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। আমি চাচ্ছি যে সেই খবরগুলো রাতে দেই। কারণ রাতে আপনাদের উপস্থিতিটা বেশি থাকে। আমি একটা সফরের মধ্যে থাকার কারণে আজকে লাইভটি এখানে শেষ করব। ইনশাআল্লাহ আজ রাতে আপনাদের জন্য আমার কিছু ব্রেকিং লাইভ থাকবে। পলিটিক্যাল ব্রেকিং খবর যেটাকে এক ভাষায় বলতে পারি। অপেক্ষায় থাকবেন আমাদের সাথে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।